গাজা সিটিতে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। সবশেষ আল রুয়া টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে তারা। আর একদিনে পুরো গাজা জুড়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এর মধ্যে উত্তরাঞ্চলে নিহত হয়েছে ৪৯ জন। এসব হামলার মধ্যেই হামাসকে আত্মসমর্পণ করে জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আর শেষ সতর্কতা দিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন আফসানা শাওন। আগে থেকেই খালি করার ঘোষণা দিয়ে এবং পাশের একটি এলাকায় অস্থায়ী তাঁবু তৈরি করে গুঁড়িয়ে দেয়া হলো গাজা সিটির সবচেয়ে বড় বাণিজ্যিক ভবন আল রুয়া টাওয়ার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। ভবনটিতে ২৪টি অ্যাপার্টমেন্ট, অনেকগুলো দোকান, একটি ক্লিনিক ও একটি জিম ছিল। হামলার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের তৈরি করা আশ্রয় কেন্দ্রে ১ লাখ বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন বলেও দাবি করেন তিনি। আমরা সন্ত্রাসীদের সব অবকাঠামো ধ্বংস করছি আর বেসামরিক মানুষের জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি। সেখানে তারা সব রকম মানবিক সহায়তা পাবেন। এখন পর্যন্ত গাজা ছেড়ে গেছেন ১ লাখ মানুষ। তাদের যাওয়া আটকাতে সবকিছুই করছে হামাস, যাতে তাদেরকে মানব ঢাল বানানো যায়। এদিকে হামাসকে আত্মসমর্পণ করতে বলেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। বলেন, হামাস বাকি জিম্মিদের ছেড়ে দিলে এবং অস্ত্র নামিয়ে রাখলে সঙ্গে সঙ্গেই যুদ্ধ শেষ হতে পারে। কাল সকালেই গাজার যুদ্ধ শেষ হতে পারে। খুবই সোজা দুটি কাজ। আমাদের জিম্মিদের মুক্তি, এখনো আমাদের ৪৮ জনকে তারা আটকে রেখেছে। দ্বিতীয় বিষয় হলো হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। দ্বিতীয় বিষয়টাতেই আমি বেশি জোর দিচ্ছি, কারণ এর উপরই গাজা ও ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ভর করে। অস্ত্রের বাইরে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানকেই আমরা স্বাগত জানাই। অন্যদিকে গাজার বিষয়ে শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমার মনে হয় গাজার বিষয়ে শিগগিরই একটা চুক্তি হবে। সমস্যাটা অনেকদিন ধরে চলছে। মধ্যপ্রাচ্য, ইসরায়েল সবার জন্যই এর সমাধান দরকার। এর আগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সতর্কবার্তা দেন। বলেন, ইসরায়েল শর্ত মেনে নিয়েছে, এবার হামাসকেও মানতে হবে। আর শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি শেষ সতর্কবার্তা। আফসানা শাওন, ৭১। ফিলিস্তিনের প্রতি সমর্থনে বেলজিয়ামে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। রাজধানী ব্রাসেলসে আয়োজন হয় এই বিক্ষোভের। ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে বেলজিয়াম সরকার ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি সংগঠন মিলে এই বিক্ষোভের আয়োজন করে। গাজায় সহিংসতার বিরুদ্ধে রেড লাইনের প্রতীক হিসেবে লাল কাপড় পরে বিক্ষোভে অংশ নেন আয়োজকরা। ব্রাসেলসের নুর্ড স্টেশন থেকে শুরু হয়ে ইউরোপীয় সংস্থাগুলোর কার্যালয় পর্যন্ত চলে এই বিক্ষোভ। ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। এছাড়াও ফিলিস্তিনের প্রতি সমর্থনে নানা স্লোগান দেন তারা। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখল বা অধিগ্রহণ করলে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, ইসরায়েল এমন কিছু করলে তারা আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। ২০২০ সালে ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তি করে আরবের ৪টি দেশ, যার মধ্যে অন্যতম ছিল সংযুক্ত আরব আমিরাত। এছাড়া পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে সতর্কতা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও। তিনি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলে হাত দিলে ইসরায়েলের সাথে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা শেষ হয়ে যাবে। ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণের মাধ্যমে মূলত ইরান ও হামাসের ফাঁদে পা দিচ্ছেন বলে মনে করেন আরব নেতারা, কারণ এর মাধ্যমে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপন অসম্ভব হয়ে যাবে, যা ইরান ও হামাস চায়। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন পুরস্কার পেয়েছে ভয়েস অব হিন্দ রজব চলচ্চিত্রটিতে। ফিলিস্তিনের ৬ বছরের শিশুটিকে নিয়ে সিনেমাটি তৈরি করেছেন তিউনিসিয়া বংশোদ্ভূত ফরাসি পরিচালক কাউসার বেন হানিয়া। ২০২৪ সালে ২৯ জানুয়ারি ইসরায়েলে নৃশংস হামলায় পরিবারের সবাই নিহত হয়। গাড়িতে আটকা পড়ে ফিলিস্তিন রেড ক্রিসেন্টকে ফোন করে শিশুটি। ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর সেই ফোন কল নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ভয়েস অব হিন্দ রজব। পরে তাকেও গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি সেনারা। হিন্দ রজবকে সাহায্য করতে ঘটনাস্থলে যাওয়া অ্যাম্বুলেন্সের ২ কর্মীকেও সেদিন ইসরায়েল সেনারা হত্যা করে। এদিকে ভেনিস উৎসবে প্রথম পুরস্কার গোল্ডেন লায়ন পেয়েছেন মার্কিন পরিচালক জিম রাসমুসের
জারমুশের চলচ্চিত্র ফাদার মাদার সিস্টার ব্রাদার পুরস্কার গ্রহণের এনাফ লেখা একটি ব্যাজ পরেন তিনি। এই ব্যাজের মাধ্যমে গাজায় ইসরায়েলি বাহিনী চলমান অবরোধ এবং নৃশংস বোমা বর্ষণের বিরোধিতার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে ছোড়া 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একথা বলার কিছুক্ষণ পরেই রামন বিমানবন্দরে আছড়ে পড়ে এই ড্রোন আঘাত হানার পর বিমানবন্দর ও আশেপাশের এলাকার আকাশসীমা বন্ধ করে দেয় ইসরায়েল। ড্রোন বিস্ফোরণে 2 জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে ড্রোনটি বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানায় সেখানে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে হুথি সরকারের প্রধানমন্ত্রী সহ 12 মন্ত্রীকে হত্যা করে ইসরায়েল। হুথিরা এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। এরপর থেকে তারা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন ছুড়ছে। এলাকায় রাশিয়ার নজিরবিহীন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার পর এক ভিডিও বার্তায় জেলেনস্কি রাশিয়াকে মোকাবিলায় মিত্র দেশগুলোর সহায়তা চেয়েছেন। জেলেনস্কি বলেছেন, যখন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে সে সময় এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি বিশ্বকে হামলা বন্ধ করতে রাশিয়ার উপর চাপ প্রয়োগের আহ্বান জানান। ইউক্রেন জুড়ে রুশ শনিবার রাতভর হামলায় অন্তত 4 জন নিহত হয়। দেশটির সেনা বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া সর্বশেষ হামলায় রেকর্ড সংখ্যক 800টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমান বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে 9টি ক্ষেপণাস্ত্র ও 56টি ড্রোন 37টি স্থানে আঘাত হানছে এবং ভাঙচুর হওয়া অংশ 8টি স্থানে পড়েছে। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ড্রুজবা তেলের পাইপলাইনে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভডি রবিবার টেলিগ্রামে জানান, হামলায় পাইপলাইনটিতে বড় অগ্নিকাণ্ড ঘটেছে। রাশিয়ার সাথে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের মধ্যে হাঙ্গেরি ও স্লোভাকিয়া অন্যতম। আর ড্রুজবা ট্রানজিট পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ করা হয়। হাঙ্গেরির জ্বালানি কোম্পানি MOL জানিয়েছে, দেশটিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী তেল সরবরাহ চলছে। তবে স্লোভাকিয়ার পাইপলাইন অপারেটর ট্রান্সপেট্রোলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার পক্ষ থেকেও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে কিয়েভ বলছে, রাশিয়ার লাগাতার হামলার জবাবে মস্কোর জ্বালানি স্থাপনায় তারা পাল্টা আঘাত হানছে। এসব হামলার লক্ষ্য রাশিয়ার সামগ্রিক যুদ্ধ প্রচেষ্টা দুর্বল করা। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের ব্যাপক অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্তির বিষয়ে ওয়াশিংটনের সাথে একটি চুক্তি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার সরকার এমনটা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কান হোন সিং বলেছেন, প্রশাসনিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের দেশে ফেরাতে একটি বিশেষ উড়োজাহাজ পাঠানো হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ভিসা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার হুন্দাইয়ের কারখানায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে 475 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 300 জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। কর্তৃপক্ষের দাবি, তারা বৈধ কাগজপত্র ছাড়াই ওই কারখানায় কাজ করছিলেন। এটি জর্জিয়ায় অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগ প্রকল্প। এদিকে হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের আরও ব্যবসা প্রতিষ্ঠানে অভিবাসন আইন প্রয়োগের লক্ষ্যে নজর দেবে প্রশাসন। নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রবিবার দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন ওঠে। সংবাদ মাধ্যম NBC নিউজ জানায়, প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের মাধ্যমে বিশ্বের 4র্থ বৃহৎ অর্থনীতি দেশ জাপান নতুন করে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ল। গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই নেতা। তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক জোট নির্বাচনে হেরে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ উভয় জায়গায় সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় ও জীবনমানের ব্যয় বাড়ার পর থেকেই তার উপর চাপ বাড়ছিল। বিশেষ করে তার দলের ডানপন্থী রাজনীতিবিদরা তার পদত্যাগ চাইছিলেন। উচ্চকক্ষে নির্বাচনে হারার পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এরপর গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয় দলে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। এরপর থেকে প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের চাপ আরও ঘনীভূত হয়। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের পর এখন সবার মনোযোগ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির হাল ধরবে কে। ইশিবার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তার জোট সঙ্গী উভয় সংসদ কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। সামান্য সম্ভাবনা রয়েছে যে বিরোধী দলের কোনো নেতা বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব নিতে পারেন। বিস্তারিত শারমিন স্বপ্না রিপোর্টে। শিগেরু ইশিবা পদত্যাগ করায় নতুন নেতৃত্বে কে আসছেন তাই নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা।
কিন্তু ইশিবার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও তার জোট সঙ্গী উভয় সংসদ কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। প্রথমে এলডিপিকে ইশিবার উত্তরসূরি হিসেবে নতুন সভাপতি বেছে নিতে হবে, যদিও এর তারিখ এখনও নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে এই প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন শিগেরু ইশিবার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সানা তাকাইচি সহ বেশ কয়েকজন আইন প্রণেতা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সানা তাকাইচি নির্বাচিত হলে হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। অর্থনৈতিক নিরাপত্তা এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সহ বিভিন্ন ভূমিকা পালনকারী দলের একজন প্রবীণ সদস্য তিনি গত বছর দ্বিতীয় দফা ভোটে এলডিপি নেতৃত্বের দৌড়ে ইশিবার কাছে হেরে যান। এক শতাব্দীরও বেশি সময় ধরে জাপান শাসনকারী একটি রাজনৈতিক রাজবংশের উত্তরাধিকারী শিনজিরু কোইজুমি নির্বাচিত হলে আধুনিক যুগে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন। কোইজুমি গত বছরের দলীয় নেতৃত্বের দৌড়ে অংশ নিয়েছিলেন। নিজেকে একজন সংস্কারক হিসেবে উপস্থাপন করেছিলেন, যিনি একটি কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া দলের উপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম ছিলেন। ইয়োশিমাসা হায়াশি 2023 সালের ডিসেম্বর থেকে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, যার মধ্যে শীর্ষ সরকারি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ইশিবার অধীনে কাজ করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ইয়েসুহিকো নোদা হলেন বৃহত্তম বিরোধী দল মধ্য বাম সাংবিধানিক গণতন্ত্রের নেতা। 2011 থেকে 2012 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি এলডিপির সাথে কাজ করে জাপানের ভোগ কর দ্বিগুণ করে 10% করার জন্য আইন প্রণয়ন করেছিলেন, যাতে ক্রমবর্ধমান সরকারি ঋণ রোধ করা যায়। অর্থ মন্ত্রণালয়ের একজন সাবেক আমলা ইউচিরো তামাকি 2018 সালে ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপলের সহ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বিদেশিদের জমি অধিগ্রহণের জন্য কঠোর নিয়মকানুন এবং আরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে ছিলেন। শারমিন স্বপ্না, 71। পর্তুগাল এবং স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে শত শত দমকল কর্মী নতুন করে দাবানলের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। পর্তুগালের মধ্যাঞ্চলের সেয়াতে সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে তীব্র বাতাসের কারণে আগুন নেভানোর জন্য 600 দমকল কর্মী মোতায়েন করা হয়েছে এবং বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে বলে নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে। স্পেনে কর্তৃপক্ষ দাবানলের কারণে ক্যাস্ট্রো মিলে চলাচল সীমাবদ্ধ করে দিয়েছে। শনিবার তীব্র বাতাসের কারণে সেখানে নতুন করে দাবানল শুরু হয়। জাতীয় প্রকৃতি ও বন সংরক্ষণ ইনস্টিটিউটের তথ্য অনুসারে পর্তুগালের দাবানলে প্রায় 2.5 লাখ হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে। এবং এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।